বাংলাদেশে ২৪-এর জুলাই অভ্যুত্থানের ২ বছর হতে চলল। এখন এই ২ বছরে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটা বাস্তবায়ন হয়েছে, মানুষের স্বপ্ন কতটা পূরণ হয়েছে, আর এই আন্দোলনের যৌক্তিকতা এবং সার্থকতার যে রাজনৈতিক আলোচনা, সেখানে আমি যাব না। আমি রাজনৈতিক আলোচনা থেকে দূরে থাকতে চাই। বাট এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে জুলাই অভ্যুত্থানটা বাংলাদেশের ইতিহাসে একটা অভূতপূর্ব ঘটনা ছিল। একজন স্বৈর শাসক যিনি দীর্ঘদিন ধরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিলেন, বিরোধী দলের উপর এবং অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের উপরও ভয়ঙ্কর সব নির্যাতন, নিপীড়ন এবং অর্থ আত্মসাতের মতন কাজ করেছিলেন। এবং তার সঙ্গে যখন কোনো রাজনৈতিক দলই পারছিল না, ঠিক সেই সময়ে সাধারণ জনগণ তাকে ক্ষমতাচ্যুত করে। অর্থাৎ একটা গণ অভ্যুত্থান হয়, যেখানে জনগণের শক্তির সামনে, জনগণের যে সংখ্যা তার সামনে প্রবল ক্ষমতাধর একজন শাসকও টিকে থাকতে পারেন নাই। এখন এই ধরনের ঘটনা ইতিহাসে একদমই নতুন না। গত ১০-১৫ বছরে শ্রীলঙ্কাতে, টিউনিশিয়াতে, লিবিয়াতে, মিশরে এই ধরনের গণ অভ্যুত্থান হয়েছে। তার আগে আরো অনেক দেশে হয়েছে। কিন্তু আপনি কি জানেন পৃথিবীর প্রাচীনতম গণ অভ্যুত্থান বা বিপ্লব আসলে কোনটা? পৃথিবীর প্রাচীনতম গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল আজ থেকে প্রায় ৪,৪০০ বছর আগে প্রাচীন মেসোপটেমিয়ার লাগাস রাজ্যে, যাকে দ্য লাগাস রেভলিউশন হিসেবেও বলা হয়ে থাকে। আজকে আমরা আপনাদের সঙ্গে এই লাগাস রেভলিউশন নিয়ে কথা বলবো। এই বিপ্লব কেন হলো, বিপ্লবটা কারা করলো, কে নেতৃত্ব দিয়েছিল, এই বিপ্লবের ফলাফল কি ছিল, এই বিপ্লবের পেছনে স্টোরিটা কি ছিল, এবং এই বিপ্লবের যে ডকুমেন্টস, এই জিনিসগুলি আমরা আসলে কিভাবে আবিষ্কার করলাম, পুরো ডিটেলস হিস্ট্রিটা বলবো। হোপফুলি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। বাট মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবারে চলেন মূল আলোচনায় যাই। পৃথিবীর প্রাচীনতম গণ অভ্যুত্থান বা বিপ্লবের কথা উঠলে সবার আগেই আসে আজ থেকে প্রায় ৩,৫০০ বছর আগের একটা বিপ্লবের কথা, যার কথা বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এবং পবিত্র কোরআনে উল্লেখ আছে। সেটা হচ্ছে বনি ইসরায়েলিরা যে ফেরাউনের বিরুদ্ধে মুসা আলাহিসাল্লামের নেতৃত্বে বিপ্লব করেছিল, সেই বিপ্লবটা। ফেরাউন ছিলেন একজন ভয়ঙ্কর শাসক। বনি ইসরায়েলিদের উপর তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নির্যাতন, নিপীড়ন করেছিলেন। সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা করেছিলেন সেটা হলো বনি ইসরায়েলিদের যে ঈশ্বর আছে, যে আল্লাহ আছে, তাকে বাদ দিয়ে ফেরাউন মানুষকে বাধ্য করতেন ফেরাউনকে গড বা ঈশ্বর হিসেবে ট্রিট করার জন্য, তার ইবাদত বা তার কাছে প্রার্থনা করার জন্য। ফেরাউনের ছিল অসীম ক্ষমতা। তার এই ক্ষমতার সঙ্গে বনি ইসরাইলরা কোনোভাবেই পারছিল না। রাগ, ক্ষোভ দিনে দিনে পুঞ্জীভূত হইতে থাকে, কিন্তু তার বিরুদ্ধে কিছু করা যাচ্ছে না। ফাইনালি যখন মোজেস বা মুসা আলাহিসাল্লাম আসলেন, তার নেতৃত্বে সবাই সংগঠিত হইল এবং এক বিপ্লবের মাধ্যমে তারা ফেরাউনের দেশ মিশর ছেড়ে তাদের যে প্রমিসড ল্যান্ড জেরুজালেমের উদ্দেশ্যে বের হলো এবং আল্লাহ তাআলার বিশেষ সহযোগিতা নিয়ে তারা এই মিশনে সফল হইল। তো এই যে বনি ইসরায়েলিদের বিপ্লব, এটা সবচেয়ে পপুলার বিপ্লবগুলোর মধ্যে একটা রাজনৈতিক বিপ্লব হিসেবে। তবে এটাই প্রাচীনতম না। বনি ইসরায়েলিদেরও প্রায় ৫০০ বছর আগে আরেকটা বিপ্লবের কথা জানা যায়, যেটা সংগঠিত হয়েছিল ভারতবর্ষে। এই কথাটার উল্লেখ আছে বা এই বিপ্লবটার কথা উল্লেখ আছে হিন্দুদের ধর্মগ্রন্থ ভগবত পুরাণাতে। আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে। এক্সাক্ট লোকেশনটা বলা হয় নাই, বাট বলা হচ্ছিল যে এই রাজ্যটা সরস্বতী নদীর তীরবর্তী একটা জায়গায়। এখন সরস্বতী নদীটা মূলত বর্তমান ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। অর্থাৎ এই উত্তরাখণ্ড রাজ্যের কোনো একটা জায়গায় আরেকটা রাজ্য ছিল, সেই রাজ্যের একজন রাজা ছিলেন, তার নাম ছিল কিং ভেনা। সেও ছিল খুবই অত্যাচারী এক শাসক, মানুষের উপর নির্যাতন, নিপীড়ন করতেন এবং অনেকটা ফেরাউনের মতন করেই তিনি মানুষকে বাধ্য করতেন মানুষ যেন ভগবানকে বাদ দিয়ে বা হিন্দুদের যে দেবদেবী আছে তাদেরকে বাদ দিয়ে তারা যেন যে রাজা ভেনা তার পূজা অর্চনা করে, তার নামেই বলি দেয়। অর্থাৎ সে নিজেকে ঈশ্বরের অবস্থায় নিয়ে যেতে চাইলেন। এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সময় তৎকালীন যে জ্ঞানী গুণী ঋষিরা ছিলেন, তারা সিদ্ধান্ত নিলেন একটা গণ অভ্যুত্থান জরুরি। মানুষজনকে সঙ্গে নিয়ে সেই ঋষিরা একটা গণ অভ্যুত্থান করলেন এবং কিং ভেনাকে পরাস্ত করে, পরাজিত করে তারা অন্য একজন নতুন রাজা বানালেন। তার নাম ছিল কিং পৃথু। সে ছিল খুব দয়ালু, সজ্জন রাজা। সে সততা এবং নিষ্ঠার সঙ্গে পরবর্তীতে রাজ্য শাসন করে। বাট প্রাচীনতম বিপ্লব আসলে এইটাও না। কোনো ধর্মগ্রন্থ থেকে প্রাচীনতম বিপ্লবের কথা আসে নাই। পৃথিবীর প্রাচীনতম বিপ্লবের কথা জানা যায় অন্তত ৪,৪০০ বছর আগে,
যেটা সংগঠিত হয়েছিল প্রাচীন মেসোপটেমিয়ার লাগাস রাজ্যে। এই বিপ্লব নিয়ে ডিটেইলস আলোচনা করব, তবে তার আগে এই লাগাস রাজ্যের ইতিহাস সম্পর্কে আমাদের কিছুটা জেনে নেওয়া উচিত। লাগাস রাজ্যের যাত্রা শুরু হয় আজ থেকে প্রায় 5,000 বছর আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 3000 সালে। এটা তৎকালীন মেসোপটেমীয় যে উর রাজ্য ছিল, সেই উর রাজ্যের অধীনে ছোট একটা নগর রাষ্ট্র ছিল। তবে লাগাসের একটা ব্যতিক্রম ব্যাপার ছিল যে এখানকার মাটি অন্যান্য অঞ্চলের তুলনায় উর্বর ছিল খুব বেশি, যার ফলে এখানে ভালো ফসল হইতো এবং দিন দিন মানুষের মধ্যে সমৃদ্ধি আসতে থাকে, মানুষ অনেক বেশি টাকা পয়সার মালিক হইতে থাকে এবং রাজ্যটাও আস্তে আস্তে উন্নত হইতে থাকে। এইভাবে প্রায় 400 বছর কাটে। 400 বছর পর, আজ থেকে প্রায় 4600 বছর আগে বা খ্রিস্টপূর্ব 2600 সালে, এই লাগাস রাজ্যের উর নানসে নামক এক শাসক, তিনি উর রাজ্য থেকে এই লাগাস রাজ্যকে স্বাধীন করে ফেলেন এবং স্বাধীনভাবে তাদের যাত্রা শুরু হয়। উর নানসের নেতৃত্বে অফিসিয়ালি এই লাগাস রাজ্যের যাত্রা শুরু হইলো এবং আস্তে আস্তে সুশাসন, ভালো ব্যবস্থাপনা, উর্বর মাটি সবকিছু মিলায়ে তাদের খুব দ্রুত উন্নতি হইতে থাকে এবং তারা এক পর্যায়ে তাদের ক্ষমতার পিকে গিয়ে পৌঁছায় আজ থেকে মোটামুটি 4500 বছর আগে। এই লাগাস রাজ্যের যে প্রতিষ্ঠাতা উর নানসে, তার নাতি ইয়ান্নাতুমের সময় গিয়ে। এবং সেই সময় মেসোপটেমিয়ার সবচেয়ে শক্তিশালী রাজ্য ছিল এই লাগাস রাজ্যটা। তারপর প্রায় আরো 100 বছর পার হয়, নেতৃত্বে পরিবর্তন আসে এবং এক সময় গিয়ে এই লাগাস রাজ্যের রাজা হয়ে ওঠেন লুগালান্ডা নামক এক ব্যক্তি। তিনি ছিলেন খুবই অত্যাচারী একজন রাজা। তিনি জনগণের কাছ থেকে ট্যাক্স নিতেন, নিয়ে সেগুলি তার ব্যক্তিগত ভোগ বিলাসে ব্যয় করতেন। তার যে কাছের লোকজন ছিল তাদেরকে দিতেন, কিন্তু জনগণের উন্নয়নে কোনো কাজ করতেন না। দিন যত যাইতে থাকে, জনগণের উপর তার বাড়াইয়া দেওয়া ট্যাক্সের পরিমাণও তত বাড়তে থাকে। রাজ্যে ব্যাপক দুর্নীতি শুরু হয়। এর মধ্যে একটা সম্ভাবনা দেখা দেয় যে রাজ্যের জনগণ হয়তোবা ধর্মীয় নেতাদেরকে সঙ্গে নিয়ে কোনো একটা বিদ্রোহ করতে পারে। এই চিন্তা থেকে তিনি সেই সময়কার যে ধর্মীয় পণ্ডিত বা তাদের যে মন্দিরের পুরোহিতরা ছিল তাদেরকেও বশ করে বা হাত করে বলে যে জনগণ এখন দুইটা আলাদা ট্যাক্স দিবে। একটা দিবে হচ্ছে রাজ্যের রাজাকে অর্থাৎ লুগালান্ডাকে, অন্য ট্যাক্সটা দিবে তারা মন্দিরের পুরোহিতদেরকে, যেটা কালেক্ট করা হবে মন্দিরের নামে। একরকম ধর্ম ব্যবসা বলতে পারেন। এখন রাজাও খুশি, সে জনগণের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, আবার মন্দিরের পুরোহিতরাও খুশি, জনগণের কাছ থেকে তারা টাকা পয়সা নিচ্ছে। কিন্তু জনগণ যে দিন দিন দুর্বল হইতেছে, অর্থাভাবে কষ্ট পাচ্ছে, রাজ্যের যে কোনো উন্নতি হচ্ছে না, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যে ব্যাহত হচ্ছে, এই ব্যাপারে রাজা এবং ধর্মীয় নেতা উভয় পক্ষই উদাসীন হয়ে গেলেন। সেই সঙ্গে যখনই কেউ একটু প্রতিবাদ করার চেষ্টা করে, তাকে গুম করা হয়, তাকে খুন করা হয়। অর্থাৎ রাজ্য জুড়ে এক ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। এইরকম অবস্থায় যখন কেউ আগায় আসে না, তখন একজন মানুষ আগায় আসে, তার নাম উরুকাগিনা। এই উরুকাগিনা ভদ্রলোক, উনি একজন দরিদ্র কৃষক পরিবারের সন্তান ছিলেন। তার বাবা ছিলেন উর উতু, তিনি দরিদ্র একজন মানুষ। এই দরিদ্র ঘরে জন্মায়ও তিনি তার নিজের চেষ্টায় সেই লুগালান্ডার সেনাবাহিনীতে যোগদান করেন এবং তখন তিনি একজন মাঝারি লেভেলের অফিসার ছিলেন। তিনি দেখলেন যে এই রাজত্বের মানুষকে উদ্ধার করতে হবে, এই অত্যাচারী রাজা, তাকে কোনোভাবে পরাস্ত করা যাচ্ছে না। একমাত্র যেটা পারা যায় সেটা হলো বিপুল সংখ্যক জনগণ নিয়ে যদি তার প্রাসাদ ঘেরাও করা যায় এবং মানুষের মাধ্যমে তাকে উৎখাত করা যায়, তাহলেই কেবল এই লুগালান্ডার মতন অত্যাচারী রাজার কাছ থেকে মুক্তি পাওয়া সম্ভব। একজন মাঝারি লেভেলের সামরিক অফিসার উরুকাগিনা, তিনি জনগণকে সংগঠিত করলেন এবং আজ থেকে 4400 বছর আগে প্রথমবারের মতন পৃথিবী দেখলো গণ অভ্যুত্থান, যেখানে মানুষের ইচ্ছার কাছে, মানুষের অভিপ্রায়ের কাছে, মানুষের অভ্যুত্থানের কাছে এই মহাপরাক্রমশালী অত্যাচারী রাজা লুগালান্ডার পরাজয় হইল। সে পালিয়ে পাশের রাজ্যে চলে যেতে বাধ্য হইল এবং উরুকাগিনার নেতৃত্বে নতুন সরকার গঠিত হইল। উরুকাগিনা ছিলেন অসম্ভব নেতৃত্ব গুণসম্পন্ন একজন মানুষ। তিনি এই বিপ্লবের পরেই জনগণকে শান্ত করলেন, তারপর অনেকগুলি রিফর্মে হাত দিলেন যেন জনগণ তার স্বাভাবিক স্বাধীনতা ফেরত পায়, অর্থনৈতিক সমৃদ্ধি আসে এবং তাদের উপর নিপীড়ন বন্ধ হয়। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে বছরে 2বার ট্যাক্স দিবে, একবার মন্দিরকে দিবে, একবার সরকারকে দিবে, এই প্রথা বন্ধ করেন এবং ট্যাক্সের পরিমাণ কমিয়ে রাজ্য পরিচালনার জন্য জনগণ শুধু সরকারকেই ট্যাক্স দিবে, এই নিয়মটা শুরু করেন। শুধু তাই না, তিনি বিধবা বা এতিম যদি কেউ থাকে, অসুস্থ যদি কেউ থাকে, তার জন্য কর মওকুফ করে দেন। এছাড়াও সেই সময়ে নারীদের সম্পত্তিতে অধিকার ছিল না। কোনো নারী যখন বিধবা হইতেন তখন তার সম্পত্তি জোরপূর্বক কেড়ে নিত। এই
ব্যাপারটা তিনি বন্ধ করেন, আইন করে বন্ধ করেন, যেন কেউ বিধবার সম্পত্তি নিতে না পারে, বরং কারো হাজবেন্ড মারা গেলে ওই বিধবা মহিলাই তার সম্পত্তির মালিক হবে, এরকম একটা আইন জারি করেন। এছাড়াও যখন কেউ বিধবা বা এতিম হবে তারা যেন সরকার থেকে একটা ভাতা পায়, এই ব্যবস্থাটা তিনি করেন। তিনি এই যে জোরপূর্বক কাউকে গুম করা, খুন করা, এই প্রথা চিরতরে বন্ধ করেন। সবচেয়ে ইন্টারেস্টিং হলো আজ থেকে 4400 বছর আগে তিনি প্রথমবারের মতন সংবিধান তৈরি করেন, একদম লিখিত আইনের মাধ্যমে। এখন উরুক আগিনার যে সংবিধান, এটা পুরাটা এখন আর পাওয়া যায় না। আমরা হয়তো কোনদিনই জানতে পারবো না পৃথিবীর প্রাচীনতম সংবিধানে আসলে কি ছিল। এই উরুক আগিনার সংবিধান সম্পর্কে আমরা জানতে পারি কোড অফ হাম্বুরাবি বা হাম্বুরাবির যে আইন আছে সেই আইনের মাধ্যমে। হাম্বুরাবি আইনের বেশ কিছু ধারায় রেফারেন্স হিসেবে বলা হয়েছিল যে এটা উরুক আগিনার যে আইন আছে, যে সংবিধান আছে, সেইখান থেকে নেওয়া হয়েছিল। তো এই যে অসাধারণ এক বিপ্লব হইলো, রাজা একজন ভালো মানুষ হইলেন, তার এত সদিচ্ছা রাজ্যের উন্নয়নের জন্য। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, মাত্র 6 বছর 1 মাসের মাথায় উরুক আগিনা যে রাজত্ব তার পতন ঘটে। কেন ঘটে সেটা আমরা একটু পরে বলবো। তার আগে চলেন এই যে লাগাস রাজ্য, এটা কিভাবে হারায় গেল আর কিভাবে আমরা এটা আবার রিডিসকভার করলাম, বা এই উরুক আগিনার বিপ্লব সম্পর্কে আমরা কিভাবে জানলাম সেটা নিয়ে একটু কথা বলি। উরুক আগিনার পরেও অন্তত 600 বছর এই রাজত্বটা টিকে ছিল। এটা ঠিক অনেক ভাঙা গড়ার মধ্য দিয়ে গেছে, প্রত্যেকটা রাজত্বের ক্ষেত্রে যা হয় এখানেও তাই হয়েছে। বাট মোটামুটি আজ থেকে 4000 বছর আগে পর্যন্ত বা খ্রিস্টপূর্ব 2000 সাল পর্যন্ত এই লাগাস রাজ্যটা টিকে ছিল। ফাইনালি 2000 খ্রিস্টপূর্বাব্দে বা আজ থেকে 4000 বছর আগে পুরো মেসোপটেমিয়া অঞ্চলে, বিশেষ করে লাগাস রাজ্যে একটা ভয়ঙ্কর খরা এবং দুর্ভিক্ষ হয়। এই দুর্ভিক্ষের ফলে বেশিরভাগ মানুষ না খেতে পেয়ে মারা যায়। যারা বেঁচে ছিল তারা খাদ্যের সন্ধানে বা একটা ভালো জীবন যাপনের আশায় এই জায়গাটা ত্যাগ করে চলে যায়, এবং এটা একটা অ্যাবান্ডন্ড ধ্বংসস্তূপে পরিণত হয়। এইভাবে এটা ধ্বংসস্তূপ হিসেবে মাটির নিচে চাপা পড়েছিল অন্তত 2000 বছর। ফাইনালি 1874 সালে একজন ফ্রেঞ্চ কূটনীতিক বা ডিপ্লোম্যাট, তার নাম ছিল আর্নেস্ট ডি শারজেক, তিনি ইরাকে আসেন একটা কূটনৈতিকের চাকরি নিয়ে। তিনি কোনো প্রফেশনাল আর্কিওলজিস্ট ছিলেন না, বাট তিনি এখানে আসার পর দেখলেন যে প্রচুর পরিমাণে আমেরিকান এবং ব্রিটিশ আর্কিওলজিস্টরা আসতেছে এই ইরাকে, বা ইরাকে যেহেতু প্রাচীন মেসোপটেমিয়ার বিভিন্ন নিদর্শন আছে, বলতে পারেন মেসোপটেমিয়াতে, এবং তারা এসে বিভিন্ন জায়গায় প্রত্নতাত্ত্বিক খনন কাজ করতেছে, যেন বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মেসোপটেমিয়ার সভ্যতার বিভিন্ন ইতিহাসের জিনিসপত্র তারা খুঁজে বের করতে পারে। তো আর্নেস্ট ডি সার্জেকের মনে হইল যে ফ্রেঞ্চরা পিছায় থাকবে কেন, তাদেরও উচিত এখানে এক্সকেভেট করা বা প্রত্নতাত্ত্বিক খনন কাজ করা। উনি ওনার ব্যক্তিগত উদ্যোগে প্রথমে বর্তমান ইরাকের তেল্লো শহরে আসলেন, কারণ তিনি জানতে পারলেন যে স্থানীয়রা এখানে একটা প্রাচীন কোনো শহরের ধ্বংসাবশেষ পেয়েছে, যেখানে এখনো আমেরিকান বা ব্রিটিশরা কেউ আসে নাই। এখন স্থানীয় জনগণের একটা ধারণা যে এখানে প্রাচীন কোনো সভ্যতার অংশ থাকতে পারে বা ধ্বংসাবশেষ থাকতে পারে। আর্নেস্ট ডি শার্জেক তিনি সেই তেল্লো শহরে আসলেন, এসে স্থানীয় জনগণের সহায়তা নিলেন, ফ্রেঞ্চ সরকারের কাছ থেকে সহায়তা নিলেন, নিয়ে খোঁড়াখুড়ির কাজ শুরু করলেন। সেইখানে বেশ বড় একটা স্থাপনার সন্ধান পাইলেন, যেখানে বেশ বড় আকারের বেশ কিছু বিল্ডিং আছে, তার মধ্যে একটা আবার বড় সড়ো মন্দির আছে, যেখানে অনেক দেবদেবীর মূর্তি আছে, ধর্মীয় আচার অনুষ্ঠানের অনেক জিনিসপত্র আছে, এবং সেখান থেকে প্রায় 5000-এর মতন ক্লে টেবলেট বা পোড়ামাটির ফলক খুঁজে বের করলেন। এখন মেসোপটেমীয়রা সুমেরীয় লিপিতে, যেটা কিউনিফর্ম লিপি বলে, সেই কিউনিফর্ম লিপিতে লিখতো, তাদের বিভিন্ন ডকুমেন্টস সংগ্রহ করে রাখতো, এই ব্যাপারটা তো আমরা কম বেশি জানি। তিনি এগুলি ট্রান্সলেট করা শুরু করলেন, এবং ট্রান্সলেট করতে গিয়ে তিনি দেখলেন যে এখানে বারবার লাগাস রাজ্য কথাটা আসতেছে। তখন তিনি নিশ্চিত হইলেন যে এটা প্রাচীন লাগাস রাজ্যের ধ্বংসাবশেষ। এখন লাগাস রাজ্য সম্পর্কে আমরা অলরেডি জানি হাম্বুরাবির আইন গ্রন্থ এবং উরুক আগিনার মাধ্যমে। তো মোটামুটি একটা বেশ ভালো চাঞ্চল্যের তৈরি হইলো যে ফ্রেঞ্চরা ফাইনালি লাগাস রাজ্য খুঁজে বের করছে। বাট ইতিহাসবিদরা একটু সন্দেহ প্রকাশ করলেন, কারণ এখানে যে স্থাপনাটা পাওয়া গেল 1874-এ ইরাকের তেল্লো শহরে, এই স্থাপনার ভেতরে যত ডকুমেন্ট পাওয়া গেছে সবই হচ্ছে ধর্মীয় ডকুমেন্ট। এখানে প্রশাসনিক বা রাজনৈতিক কোনো ডকুমেন্ট নাই। কিন্তু এটা যদি সভ্যতার প্রাণ কেন্দ্র হইতো তাহলে এখানে ডেফিনেটলি প্রশাসনিক এবং রাজনৈতিক ডকুমেন্টও থাকতো। তাই সবাই আসলে নিশ্চিত হইতে পারতেছিলেন না এটি কি আসলেই লাগাস রাজ্য আবিষ্কার হয়েছে। এইভাবে অনেক বছর কেটে যায়। ফাইনালি প্রায় 70-75 বছর পর 1953 সালে একজন ডেনমার্কের আর্কিওলজিস্ট
তার নাম থিওক্লিট জ্যাকবসেন। তিনি ওই ইরাকের তেল্লো শহর থেকে প্রায় 25 কিলোমিটার উত্তরে তেল আল হিবা নামক একটা শহরে খনন কার্য শুরু করেন এবং সেখানে তিনি এই একইভাবে লাগাস রাজ্যের বিভিন্ন ডকুমেন্টস পাইতে থাকেন এবং এইখানে 30,000-এর বেশি ক্লে ট্যাবলেট বা পোড়ামাটির ফলক পাওয়া যায়, যেখানে বেশিরভাগই ছিল প্রশাসনিক এবং রাজনৈতিক দলিল দস্তাবেজ, কোর্টের রায়, রাজার আদেশ, রাজনৈতিক ঘোষণা, এই টাইপের জিনিসপত্র। এর থেকে তিনি নিশ্চিত হইলেন এতদিন যে জায়গাটাকে মানুষ লাগাস রাজ্য মনে করত তেল্লো শহরে, সেটা আসলে লাগাস রাজ্যের যে মূল রাজ্য বা লাগাস শহর সেটা ছিল না, ওইটা ছিল গ্রিসু নামে একটা শহর, যেখানে লাগাস রাজ্যের মানুষজন ধর্মীয় তীর্থস্থান হিসেবে ব্যবহার করত বা ধর্মীয় কাজে ওই জায়গায় তারা যাইতো। ওইটা ছিল সেই গ্রিসু শহর। অন্যদিকে লাগাস রাজ্যের মূল শহরটা ছিল এই তেল আল হিবা শহরটা, যেখান থেকে 1953 সালে থিওক্লিট জ্যাকবসেন এই ধ্বংসাবশেষ সেটা আবিষ্কার করলেন এবং এর মাধ্যমে এই লাগাস রাজ্যের ইতিহাস সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারি। থিওক্লিট জ্যাকবসেনের এই আবিষ্কারের ফলে অন্যান্য ইতিহাসের পাশাপাশি আমরা এই উরুকাগিনার যে রেভলিউশন ছিল বা লাগাস রাজ্যের যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লব সম্পর্কেও জানতে পারি, যেটার স্টোরিটা এতক্ষণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছিলাম। প্রশ্ন হচ্ছে সেই বিপ্লব কেন ব্যর্থ হইল? এটার সঙ্গে আপনি 24-এর বিপ্লব ব্যর্থ হওয়ার যে ব্যাপারটা, এটার চমৎকার একটা মিল পাবেন। লাগাস রাজ্য যখন ফাইনালি অত্যাচারী রাজা লুগালান্ডার কাছ থেকে মুক্ত হইল, তখন উরুকাগিনার সদিচ্ছা ছিল যে তিনি এই রাজ্যটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করবেন, মানুষের অধিকার ফিরিয়ে দিবেন, একটা সমৃদ্ধ রাজ্য হিসেবে তৈরি করবেন। আনফরচুনেটলি এখানে বেশ কিছু সমস্যা হয়ে দাঁড়ায়। প্রথমটা হচ্ছে দুষ্ট লোক, যেমন চোর ডাকাত টাইপের যে লোকরা আছে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে চুরি ডাকাতি শুরু করে, রাজ্য অস্থিরতা তৈরি করা শুরু করে, যেটার পক্ষে বা যেটার বিপক্ষে গিয়ে কোনো ব্যবস্থা যে উরুকাগিনা নিবেন সেটা আবার পারতেছিলেন না। কারণ হচ্ছে দ্বিতীয়টা, সেটা হলো রাজ্যের যে সেনাবাহিনী ছিল লুগালান্ডার অনুগত, তারা বা রাজ্যের যে পুলিশ বাহিনী ছিল তারা উরুকাগিনার বিরুদ্ধে বিদ্রোহ করে বসে, তারা ঠিক মতন কাজ করে না, যার ফলে যে চোর ডাকাতদের উৎপাত বেড়ে যাওয়া, এখানেও উরুকাগিনা খুব ভালো কোনো পদক্ষেপ নিতে পারলেন না। তৃতীয়ত যেটা হলো সেটা হলো আমলা যারা ছিল, সরকারি দলিল দস্তাবেজ বা বিচারক যারা ছিল এগুলি দেখভাল করতো, তারাও বিদ্রোহ করলো, তারা তাদের কাজ ঠিক মতন করে না, বরং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে যুক্ত হইতেছে। এর ফলে রাজ্যে মানুষের মধ্যে অস্থিরতা বেড়ে গেল। চতুর্থত যে সমস্যাটা হলো সেটা হলো পাশের বিভিন্ন রাজ্য থেকে ব্যবসা বাণিজ্য করায় অনেক প্রতিবন্ধকতা তৈরি করা শুরু হইলো, যার ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হলো, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হইলো। পঞ্চম যে সমস্যা সেটা হলো এই যে এত বছর লুগালান্ডা শাসন করেছে সে স্বৈর শাসক, তার সুবিধাভোগী অনেক মানুষ ছিল যারা খুব সহজে এই লুগালান্ডার পরাজয় মানতে পারে নাই, তারাও বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং অসহযোগিতা করতে থাকে উরুকাগিনাকে, যার ফলে রাজ্য জুড়ে একটা অস্থিরতা তৈরি হয়। এখন এই অস্থিরতার সুযোগটা নেয় লাগাস রাজ্যের পার্শ্ববর্তী একটা রাজ্য, তার নাম হচ্ছে উম্মা রাজ্য। এই উম্মা রাজ্য অনেকদিন ধরেই লাগাস রাজ্যকে আক্রমণ করার একটা পরিকল্পনা করতেছিল, কারণ লাগাস রাজ্যের যে মাটি সেটা তুলনামূলক বেশি উর্বর, এখানে ভালো ফসল হয় এবং এখানে নৌ চলাচল বা একটা নৌ বন্দর ছিল, যেটার মাধ্যমে ভালো ব্যবসা বাণিজ্য করা যায়। এই চিন্তা থেকে উম্মা রাজ্য অনেকদিন ধরে প্ল্যান করতেছিল যে লাগাস রাজ্যে আক্রমণ করবে, বাট সেই সুযোগটা পাচ্ছিল না। ফাইনালি এই যে উরুকাগিনার বিপ্লবের পরে নতুন সরকারের যে একটা টালমাটাল অবস্থা, এইটা সুযোগ নিয়ে উম্মা রাজ্যের যে রাজা ছিল লুগাল জাগেসি, সে এই লাগাস রাজ্য আক্রমণ করে, ভয়ঙ্কর তাণ্ডব চালায় এবং উরুকাগিনাকে ক্ষমতাচ্যুত করে। এরপর উরুকাগিনাকে কি মেরে ফেলা হয়েছিল নাকি সে পার্শ্ববর্তী কোনো রাজ্যে চলে গেল বা পালায় অন্য কোথাও চলে গেল, আর কোনো ট্রেস উরুকাগিনার পাওয়া যায় না। মানে একটা বিশাল বিপ্লবের নেতৃত্ব যিনি দিলেন, এত বড় বিপ্লব যিনি করলেন, তিনি লিটারালি ইতিহাস থেকে ভ্যানিশ হয়ে গেলেন। প্যাথেটিক একটা ব্যাপার, একটা বিপ্লব যেটা অনেকটা জুলাই বিপ্লবের মতো অনেকেই বলে থাকেন যেটা একটা ব্যর্থ বিপ্লব ছিল। তো আমার অবশ্য জুলাই বিপ্লবকে জাজ করা বা কোনো রাজনৈতিক বক্তব্য দিয়ে আমার ভিডিওর উদ্দেশ্য না, জাস্ট যেহেতু এটা জুলাই মাস, আমার কাছে মনে হইলো 24-এর জুলাই বিপ্লবের স্মরণে পৃথিবীর প্রাচীনতম যে বিপ্লব বা গণ অভ্যুত্থান ছিল সেখানে একটা ভিডিও বানাই। ভিডিওটা বানাইলাম, হোপফুলি আপনারা অনেক অজানা জিনিস জানতে পেরেছেন এবং ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন, আপনার মতামত জানান। আর দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।